লাইটটা একটু নামাইতেন না উপকার আশেপাশে সিগন্যাল ছেড়ে দেবে। কারা কারা ছিল না কার নামটা কথা বলবে তিনজন কার কার বলতে বলবে ওই নিচে যান মাঝখানে আমাদের মাইক আচ্ছা ঠিক আছে মাঝখানে নিচে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই জানেন আজকে বাংলাদেশে যে 11 দলীয় ঐক্য আছে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে 11:30টায় শীর্ষ নেতৃবৃন্দের একটা বৈঠক ছিল। আমরা আপনাদেরকে আগে জানিয়েছি এবং আজকে নির্ধারিত সময়ে বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামী ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকটি এখানে অনুষ্ঠিত হয়। বৈঠকে যারা উপস্থিত ছিলেন সভাপতি এবং বিরোধী দলের চিফ হুইপ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ডক্টর কমর আলী আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মজলিস আল্লামা মামুনুল্লাহ এবং নিজাম ইসলামী পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সুবহানি এবং শীর্ষ নেতাদের মধ্যে যারা ছিলেন আমাদের ওই লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইমাম, এরপরে এবি পার্টির সেক্রেটারি ফুয়াদ, তাদের সাধারণ সম্পাদক, জাকবার মুখপাত্র এবং সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুদ্দিন এবং সেই রসিকতা তো পার্লামেন্টে আছে। এখন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি নিজামুদ্দিন নাইব এই 11 দলভুক্ত শীর্ষ নেতারা ছিলেন। পাশাপাশি দলের মহাসচিবদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালাল উদ্দিন সেক্রেটারি জেনারেল
এরপরে এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল নিয়াজি, আর চাকপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, লেবার পার্টির নিজাম ইসলামী পার্টির মহাসচিব মোসাবিন ইজাহার। এছাড়া আরো অনেকেই ছিলেন, নাম তালিকা তো অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে আছে। তো আজকে যে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে, ইতিমধ্যে তফসিল ঘোষিত হয়েছে, এগুলো নিয়ে গুরুত্বের সাথে আলোচনা হয়েছে। আলোচনার প্রেক্ষিতে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটি এখন আপনাদের সামনে তুলে ধরবেন সংসদের বিদ্যালয়ের শিক্ষক এবং বাংলা নাগরিক পার্টির, ন্যাশনাল নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে 11 দলের বৈঠকে মাননীয় বিরোধী দলনেতার সভাপতিত্বে ওনার এই মিন্টুরস্থ বাসভবনে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমাদের প্রধান আলোচনার বিষয় ছিল যে রাষ্ট্রপতি নির্বাচন, যেখানে সারা দেশে এখন আলোচনা হচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন এটি বাংলাদেশের সাংবিধানিক এবং রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। এই সময়ের জন্য আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই আলোচনা করেছি। আলোচনায় অনেকগুলো বিষয় এসেছে, বিশেষত বিএনপি সরকারের নির্বাচন পরবর্তী তাদের যে অবস্থান, আমাদের গণভোটের যে আমাদের প্রতিশ্রুতি জুলাই সনদ, সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে এই সরকারের দ্বিচারিতা। আপনারা জানেন যে আমরা যে জুলাই সনদ রচিত হয়েছে ঐক্যমত্য কমিশনে দীর্ঘদিন ধরে আলোচনা করে, সেখানে কিন্তু রাষ্ট্রপতি নিয়ে অনেক আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে সেটার একটা নতুন ফর্মুলা প্রস্তাবিত হয়েছিল, যাতে আমরা সকলে মিলে একটা সর্বজন গ্রহণযোগ্য রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারি। সেই নির্বাচন প্রক্রিয়াও সংশোধনের প্রস্তাব এসেছিল এবং ক্ষমতার ভারসাম্যের জায়গায় রাষ্ট্রপতির ক্ষমতা আরো কিভাবে বাড়ানো যায়। তো আমাদের প্রত্যাশা ছিল যে নির্বাচনের পরে আসলে রাষ্ট্রপতিটা নির্বাচিত হবে জুলাই সনদ অনুযায়ী। আমাদের গণভোটের যে ম্যান্ডেট জনগণ দিয়েছে, 70% জনগণ আমাদেরকে দিয়েছিল, সেই জুলাই সনদ বাস্তবায়িত হবে, সংবিধান সংস্কার পরিষদ হবে। এর মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপতি একটা নতুন ভাবে সংস্কারকৃত সংবিধান অনুসারে আমরা নতুন ভাবে রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারবো, এটা আমাদের প্রত্যাশা ছিল, যেরকম আরো অনেকগুলো প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে এবং যারা জুলাই সনদের বাস্তবায়নের কোনো ধারাতেই নেই। সংস্কার পরিষদের শপথ তারা নেয়নি, অধিবেশন ডাকেনি এবং সকল প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করছে, নির্বাচন কমিশনকে দলীয়করণ করছে। আমাদের যেটা যে লড়াই ছিল যে শান্তি তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, তা আমরা দেখলাম যে এই সরকারও আসলে পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। এবং আমরা কিন্তু প্রথম অধিবেশনের একদম প্রথম দিনেই আমরা বলেছিলাম যে ফ্যাসিবাদের দোসর চুপ্পু, তাকে রাষ্ট্রপতি থেকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি যাতে দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয় জুলাই সনদ অনুসারে। তো সেই রাষ্ট্রপতিকে তারা 6 মাস রেখে দিল এবং তাকে এখন একটা ফ্রি কোন ধরনের বিচারের আওতায় আনা হচ্ছে না, এটাও আমাদের কাছে সন্দেহজনক। এবং এই যে 6 মাস টাইম তারা বৃদ্ধি করলো, এটা আসলে কোন ষড়যন্ত্র বা কোন পায় তারা মাথায় রেখে এটা করছে। কারণ আমরা জানি পরবর্তী 5 বছর যখন অতিক্রম হবে, এই রাষ্ট্রপতি সে সময় থাকবেন এবং তখন তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে, এই রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন হবেন, তার ভূমিকা কি হবে। এই পুরো বিষয়টা কিন্তু জাতির সামনে একটা সন্দেহ তৈরি করে। কারণ আমরা বিএনপির অতীত ইতিহাসে দেখেছি তারা সবসময় চেষ্টা করেছে এই ট্রানজিশনের সময়গুলো যাতে নিজেদের হাতে ক্ষমতা থাকে, সেটা তারা বিভিন্ন সময় চেষ্টা করেছে এবং বাংলাদেশ অনেকগুলো রাজনৈতিক সাংবিধানিক সংকট তারা তৈরি করেছে। এই বিষয়গুলো আমাদের দীর্ঘমেয়াদী বিষয়গুলো আলোচনায় এসেছে এবং সেগুলো নিয়ে আমরা হয়তো আরো কথা বলবো। তবে যেটা সাম্প্রতিক বিষয়, আমাদের 11 দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এই রাষ্ট্রপতি নির্বাচনে আমরা 11 দলের পক্ষ থেকে আমরা অংশ নিব, আমরা প্রার্থী দিব।
এবং যেহেতু 11 দল আমরা ঐক্যবদ্ধ আছি পার্লামেন্টে এবং বাইরে গণভোটের জন্য, সেই জায়গায় আমাদের কমন প্রার্থী থাকবে, এক ঐক্যবদ্ধ প্রার্থী থাকবে। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বৈঠকে আমাদের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল, এলডিপির সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, বিভিন্ন সময় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, বেশ কয়েকবার 6বারের মতো তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত এবং ওনার অভিভাবকত্বে বা ওনার নেতৃত্বে এই সংকটগুলো নিরসন হওয়া সম্ভব বলে আমরা মনে করি। এ কারণে আমরা যেহেতু বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করেনি এখন পর্যন্ত, ফলে আসলে সর্বসম্মতিক্রমে বা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রপতি দেওয়ার যে সুযোগটা, সেটা আমাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও বিএনপির এই যে একদলীয় এবং সংস্কার বিরোধী আচরণের কারণে এটি সম্ভব হলো না। এটি দেশের মানুষ দেখছে, দেশের জনগণ এটি অবশ্যই বিচার করবে। ধন্যবাদ। হচ্ছে যে আমরা বিগত দিনে দেখে এসেছি রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণত সংসদে যারা মেজরিটি থাকে তাদের প্রাধান্য থাকে এবং তাদের ওই ভোটেই কাস্টিং ভোটের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হয়। আপনাদের 11 দলের সমন্বিত যে সিট আছে, যে ভোট আছে, তার তো সাধারণত আমরা বুঝি যে রাষ্ট্রপতি নির্বাচনের দিনে আপনাদের প্রার্থী তিনি নির্বাচিত হতে পারবেন না, সাধারণ হিসেবে দেখা যায়। এমন একটি বাস্তবতা আসলে রাষ্ট্রপতি প্রার্থী দিলেন, কি কি দিক আসলে মাথায় রেখে আপনাদের প্রার্থী বাছাই রয়েছে, কি কেমন? আমরা জানি যে ফলাফল আপনি যেটা বললেন, কিন্তু বিষয়টি হচ্ছে আমরা তো সরকার দলের পক্ষ থেকে এরকম কোনো প্রচেষ্টা বা আমরা যেটা বললাম রাষ্ট্রপতি পদ মানে নির্বাচন হওয়ার যদি পদ্ধতিটা পরিবর্তন হতো, যেটা জুলাই সনদে লিখিত আছে, তাহলে সেই জায়গায় আমরা এক হতে পারি। কিন্তু এখন তো আসলে তাদের যে আচরণ এবং তারা যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে, সেই জায়গাতে আমাদের ঐক্যমত হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা চাই যে জনগণ অ্যাটলিস্ট দেখুক যে আমাদের জায়গা থেকে আসলে আমরা জনগণকে সেই মেসেজটা দিতে, জাতিকে সেই মেসেজটা আমরা দিতে চাই যে আমাদের জায়গা থেকে ওনাকে আমরা মনে করতেছি যে এই রাষ্ট্রের অভিভাবকদের জায়গাটা নেওয়ার মতো। এই কারণে আমরা অংশগ্রহণ করছি। আমি মনে করি যে এটার এই অংশগ্রহণটাই একটা গুরুত্বপূর্ণ মেসেজ রাজনীতিতে বহন করবে। গণতন্ত্রের জন্য আমরা মনে করি যে এই প্রক্রিয়াটা অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক হওয়া উচিত। আচ্ছা, বিএনপির পক্ষ থেকে অনেক জ্যেষ্ঠ নেতার নাম আসছে বা যারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন, সেক্ষেত্রে আপনাদের বিরোধী দলের পক্ষ থেকে কোনো পরামর্শ আছে কিনা যে এরকম আমরা চাই রাষ্ট্রপতি? আমাদের প্রাথমিক পরামর্শ ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার পরিষদ করে তার আলোকে যদি রাষ্ট্রপতি হতো, তখন আসলে ব্যক্তির থেকেও প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতো। প্রক্রিয়ায় পরিবর্তন করে নাই, সেই জায়গায় তারা তাদের দলীয় ব্যাপার আসলে রাষ্ট্রপতিটাকে তারা দলীয় ব্যাপারেই পরিণত করেছে। সেই জায়গায় সেটা নিয়ে আমাদের আসলে সিনিয়রদের সালাম দিকে আমাদের বিরোধী নেতা এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওরা ওদের মধ্যে কষ্ট হচ্ছে আপনাদের দুপুরবেলা, সবাই আসছেন এই জন্য সবাইকে ধন্যবাদ। সবাই আসছেন, সবাইকে ধন্যবাদ। আর ইতিমধ্যে বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম আপনাদের সামনে ব্রিফ করেছেন, আমাদের সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়েছেন। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত, তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। তো ইতিমধ্যে যাকে আমাদের পক্ষ থেকে সর্বসম্মতক্রমে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তার নাম আপনারা জেনেছেন। এখন তিনি আপনাদেরকে সালাম দেবেন। এখানে
খেলাফত বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মজলিস আল্লামা মামুন হক তিনিও আছেন, তিনিও সালাম দিবেন। তো এর আগে ডক্টর কর্নেল ওলি আহমদ সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত বিরোধী দলীয় নেতা, 11 দলীয় ঐক্য জোটের সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে এনসিপির সভাপতি এবং বিরোধী দলীয় চিফ হুইপ, তিনি আপনাদের সম্মুখে কথা বলেছেন। আমি 11 দলের সকলের প্রতি কৃতজ্ঞ, বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞ। সবাই মনে করেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং পরীক্ষিত একজন লোক, যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, শিক্ষাগত যোগ্যতার কোনো অভিযোগ নাই, সুন্দরভাবে জীবনযাপন করেছে বিদায় সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্য জোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না। ইনশাআল্লাহ মানুষের জন্য যেটা ভালো, আমরা হারবো বা জিতবো এটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। আজকেও সেটাই মন মানসিকতা নিয়ে আমরা সবাই একসাথে হয়েছি এবং সর্বসম্মতিক্রমে ওনারা আমার নাম প্রস্তাব করেছে। সমগ্র জাতিকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিয়াবা শাইখুল হাদিস আল্লামা মামুন হক মজলিসে আমির মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস এখন আপনাদেরকে সালাম দেবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা একজন আমাদের বিবেচনায় বাংলাদেশের প্রেসিডেন্ট পদের জন্য সবচেয়ে যোগ্য একজন ব্যক্তিকে আমরা নির্বাচন মনোনয়ন দিতে পেরেছি। আমরা 11 দলের পক্ষ থেকে সম্মিলিতভাবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ 71-এর রণাঙ্গনের বীর যোদ্ধা, বর্ষিয়ান রাজনীতিবিদ, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক চ্যালেঞ্জ, আন্তর্জাতিক যে চ্যালেঞ্জ, যে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের যে চলমান যে লড়াই, জুলাই বিপ্লবের যে চেতনা, 71 থেকে 24 পর্যন্ত এই চেতনার একজন অকণ্ঠ একজন বলিষ্ঠ ধারক যোদ্ধা। আমরা ওনাকে প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী নির্বাচন করেছি। আমি আশা করব যে আমাদের 11 দলের বাইরেও, এমনকি বিএনপিরও যারা দেশকে ভালোবাসবেন, দেশপ্রেমিক, তারাও আমাদের এই প্রার্থীর যোগ্যতার কথা এবং তার অগ্রগণ্যতার কথা তারা অপকটে স্বীকার করবেন এবং সেই হিসেবে আমরা প্রত্যাশা রাখি যে উনি ইনশাআল্লাহ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আগামী বাংলাদেশকে সঠিক ধারায় তিনি নেতৃত্ব দেবেন। আপনাদের সকলের কাছ থেকে আমরা সেই সহযোগিতা এবং ধন্যবাদ। আপনারা সকলের বক্তব্য ধৈর্য ধরে শুনেছেন। আমরা দেশের কল্যাণের জন্য আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকে আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রত্যেকটি কাজ যেন জাতির জন্য হয়, জাতির কল্যাণের জন্য হয়। আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ কোনো আপোষ করব না। আমরা সকলের সহযোগিতা চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার সামনে একটু আচ্ছা, সবাই আরো বাকি অন্যান্য দলের যারা তারাও একটু ধরে সামনের সারির লোকেরা ধরে আজকে স্লোগান দিয়ে ধরো তুমি আমাদেরকে ধরো। হ্যাঁ, আজকে এটা থাকুক। young people will have to always catch থ্যাংক ইউ all সো this. মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you. Thank you. ভিতরে চলে Thank you. আমি যদি সরকার পেতাম তাহলে তোমরা আজকে সরকার
যা হওয়ার হয়ে